একটা ঘর শুধু আসবাবপত্র দিয়ে সাজানো থাকে না, বরং একটা ঘরের আনাচে কানাচে ভিড় করে দুঃখ সুখের স্মৃতি। একটা ঘর মানে একটা সাজানো সংসার। একটা মেয়ের জন্য সবচেয়ে কষ্টের হলো সেই সাজানো সংসার অন্য কাউকে ছেড়ে দেওয়া। মৌরিনেরও কষ্ট হচ্ছে। সে ভাবছে সময় কতই না করুন, তা না হলে এক সময় যে ঘরে তার আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, আজ সেই ঘর ছাড়তে তার কেন বুক ফেটে যাচ্ছে। 2 দিন পর আহনাফের সাথে রাইসার বিয়ে, তাই আব্বাস মির্জা আগেভাগে মরিনকে ঘরটা ছেড়ে দিতে বলেছে। তাছাড়া আজকে রাইসা আসবে এই ঘরটা নিজের পছন্দ সই করে সাজাতে। জেরিন এসেছে মরিনের জিনিসপত্রগুলো অন্য রুমে নিয়ে যেতে। জেরিন চলে গেলে সেই মুহূর্তে ফ্লোরা আসে। আসবো? হ্যাঁ আপু আসুন। কোনো প্রকার ভনিতা ছাড়াই ফ্লোরা বলে, বাচ্চাটিকে দেখতে এলাম। এরপর ঘুমিয়ে থাকা মেয়েটার কপালে চুমু দিয়ে একটা সোনার চেইন পরিয়ে দিয়ে বলে, কি নাম রেখেছো? নীলাশা। নাইস নেম। আমি না নীলিমা আপু যেদিন জানতে পারে মেয়ে হবে সেদিনই সাদাব ভাইয়া আর আপু মিলে নাম ঠিক করে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্লোরা। সাদ্দাব এখন কেমন? একই রকম। আপু ফারাবিকে নিয়ে এলেন না? কোথায় সে? নানির কাছে। বলেই নীলাশাকে কোলে নিয়ে আদর করতে থাকে। মরিন কিছুই বলে না। সে জানে জন্মদাত্রী মা হলেও ফারাবির প্রতি ফ্লোরার আচরণ বিমাতা স্বরূপ। একদিন এর কারণও জিজ্ঞেস করেছিল। উত্তরে ফ্লোরা বলেছিল, মৃজা, বাড়ির রক্ত যদি বাপের মতো হয় তা মিছে মায়া বেড়াতে চাইছি না। ও চোখগুলো আমাদের শাশুড়ির মতো, তাই না? ফ্লোরার প্রশ্নের জবাব দিতে গিয়ে মরিন নিজেও অবাক হয়। সত্যিই তো, নীলাশার মুখের সব কিছু সাদাবের মতো হলেও চোখ দুটো সুজানা খানের মতো। তাই সে মাথা নাড়িয়ে সায় দেয়। ফ্লোরা আবার প্রশ্ন করে, ওকে, কি খাওয়াচ্ছ? ওই তো ডাক্তার যেটা লিখে দিল। এইভাবে তারা নীলাশাকে নিয়ে কথা বলছিল। তার মধ্যে আহনাফ একটা ডার্ক সাইডের সুন্দরী মেয়ের হাতে হাত ধরে ঘরে আসে। তারা প্রথমে মরিনদের খেয়াল না করলেও পরে দেখতে পেয়ে থতমত খেয়ে যায়। মেয়েটা যে রাইসা সেটা বুঝতে মরিনের বাকি থাকে না। সে কিছু বলা বা করার আগেই রাইসা চিৎকার করে বলে ওঠে, এই মেয়েটা এখন এখানে কেন আছে? আঙ্কেল তো বলেছিল ও অন্য কোথাও শিফট হয়েছে। রাইসার চিৎকারে নীলাশা কেঁপে ওঠে, কান্না শুরু করে দেয়। মরিন ফ্লোরার কোল থেকে তাকে নিয়ে থামানোর চেষ্টা করে। ফ্লোরাও চরম ক্ষেপে রাইসাকে বলে, তুমি কি মিনিমাম ম্যানার্সটুকু শিখোনি? এত নিউবর্ন বেবির সামনে একরকম শাড়ির মতো চেঁচাতে নেই, জানো না? ফ্লোরার কথা শুনে রাইসা তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি ম্যানারলেস, আমি চেঁচাই, আর ওই মেয়েটা যে নির্লজ্জের মতো এখনো এই রুমে, তার বেলা। ফ্লোরা পাল্টা জবাব দেয়, নিজের স্বামীর ঘরে থাকতে লজ্জার কি? আর আহনাফ, তুমি কিছু বলছো না যে? এত সময় নীরব দর্শক হয়ে সবটা দেখলো আহনাফ এবার মুখ খুলে বলে, আমি কি বলবো? মৌরিনকে তো অনেক আগেই ঘর ছাড়তে বলা হয়েছিল। রাইসা তো ঠিকই বলেছে। আহনাফের কথাগুলো শুনে মরিনের চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে লাগলো। সে নীলাশাকে কোলে নিয়ে বলে, সরি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আসলে আপু আসে আমি ভুলে গিয়েছিলাম। রাইসা মুখ বাঁকিয়ে বলে, ভুলে গেছো না ইচ্ছে করে করছো? কি ভেবেছো এইখানে থেকে সব ন্যাকা কান্না করে সিম্প্যাথি গেইন করবে? ভুল। তুমি যতই কান্না করো, এই ঘর আর এই ঘরে থাকা মানুষ দুটোই আমার। বেশি বাড়াবাড়ি করে আঙ্কেলকে আর আহনাবকে বলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। মনে রাখবে, আহনাব শুধুই আমার। রাইসার কথা শুনে আহনাফ নিজের হাতের মুষ্টিটা আরো শক্ত করে। মরিনের কান্নার বেগ বেড়ে যায়। সে নীলাশাকে বুকে শক্ত করে জড়িয়ে আহনাফের মুখের দিকে তাকিয়ে দেখে সে ভুরুক্ষেপহীন দাঁড়িয়ে আছে, যেন মরিনের কোনো কিছুতেই কিছু যায় আসে না। ফ্লোরা একটু শব্দ করে উচ্চস্বরে হেসে রাইসার দিকে এগিয়ে গিয়ে মরিনের দিকে আঙুল তুলে বলে, ওই 2 বছর আমি 4.5 বছর ধরে মির্জা বাড়িতে সংসার করছি, তাও মির্জা বাড়ির ছেলেদের নিয়ে কোনো গ্রান্তি দিতে পারি না। আর তুমি ডার্লিং চুমাচাটি করে তখন কেবল 2 দিন হলো, তাতে এই বাড়ির পুরুষ মানুষ নিয়ে এত দেমাগ। একটা কথা কি বলো তো,
কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স না। মনে রেখো, যে মানুষ মরিনের জায়গায় তোমাকে আনতে পারে, সে তোমার জায়গায় অন্য কাউকে আনতে দুবার ভাববে না। রাইসা ফ্লোরার এমন কাটা কাটা কথা ঠিক হজম করতে পারল না। সে একটা শয়তানি হাসি হেসে বলে, না আপু, ওভার কনফিডেন্স না, এটা কনফিডেন্স। কারণ আমি তো আর বাঞ্জা নই যে স্বামী সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করবে। দেখতে অসুন্দরও নই যে পরনারীর কাছে যাবে। রাইসার কথাটা মরিনের কলিজাতে গিয়ে লাগে, কিন্তু ফ্লোরা ঘর কাঁপিয়ে হাসে। রাইসা বিরক্ত হয়ে বলে, আপু হাসতেন কেন? আমি কি কোনো জোকস বলেছি? মুখটা গম্ভীর করে ফ্লোরা জবাব দেয়, শোনো, বোকার রাজ্য থেকে বের হয়ে এসো। যে স্বামী লয়াল, তার স্ত্রী বিচ্ছিরি হলেও লয়াল, আর বাঞ্জা হলেও লয়াল। রাইসা আরও কিছু বলবে তার আগে আহনাফ বলে, এত কথার কি আছে? ভাবি, আপনি বোধহয় ভুলে গেছেন এই বাড়িতে অন্যের ব্যাপারে নাক গলানো নিষেধ। আর রাইসা, তুমি কেন লো ক্লাস ব্যাপার নিয়ে ঝগড়া করছো? এসব তোমাকে মানায় না। মৌরিন এখনই বাবার দেওয়া শর্ত ভাঙছো? বেশ, তুমি যদি এখানে থাকতে চাও থাকো, আমি বরং রাইসাকে নিয়ে অন্য। কিন্তু আহনাফকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে কান্না ভিজা গলায় মরিন বলে, আপনি ভুল ভাবছেন, আমি এক্ষুনি যাচ্ছি। আহনাফ চোখ বন্ধ করে নিজেকে শান্ত রেখে বলে। তাহলে এখনও কেন এখানে দাঁড়িয়ে আছো? মরিন ফ্লোরাকে বলে, আপু চলুন। কিন্তু আর কোনো কিন্তু না আপু, দয়া করে চলুন। বলেই বের হয়ে যায়। পিছু পিছু ফ্লোরাও যায়। মরিন যেতে যেতে আহনাফের গলা শুনতে পায়। রাইসা, দরজাটা লাগিয়ে দাও। ওকে বেবি। বলেই রাইসা খট করে দরজাটা লাগিয়ে দেয়। মরিনের বুকটা হু হু করে ওঠে। নতুন ঘরে এসে নীলাশাকে বুকে শক্ত করে ধরে উচ্চস্বরে কেঁদে ওঠে মরিন। মরিনের কান্না দেখে ফ্লোরার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে যায়। বিনা লড়াইয়ে নিজের জায়গা ছেড়ে দিলে এখন কান্না করে কি হবে? মরিন কান্না থামিয়ে বলে, আপু ঘর নিয়ে লড়াই করে কি হবে, যেখানে ঘরের মানুষটাই দখল হয়ে গেছে, তাছাড়া দোষটাও তো আমার। ফালতু কথা বাদ দাও। শোনো, এসব কান্নাকাটি করে মন গলবে না। এখনকার দিন কেউ কারোর জন্য কাঁদে না। মা বাবা মরলে সন্তানরা সম্পত্তির জন্য মামলা করে। হাজব্যান্ড মরলে ওয়াইফ উইল দেখে যে তার জন্য কী রেখে গেছে, আর ওয়াইফ মরলে হাজব্যান্ড বিয়ের জন্য পাগল হয়েছে। সো উইক আপ টু রিয়েলিটি, নিজের অধিকার বুঝে নাও। মাথা নাড়িয়ে না করে মরিন। না আপু, ভুল আমার। আমি তাকে সত্যি জানাইনি, তাছাড়া বিয়ে করার তার অধিকার আছে। মরিনের কথাগুলো শুনে ফ্লোরা বিরক্ত হয়। টু হেল উইথ ইউর সত্যি আর অধিকার। শোনো মেয়ে, এইভাবে ছেড়ে দিতে থাকলে তোমার জীবন তো নষ্ট হবে, সাথে এই বাচ্চাটারও জীবন নষ্ট করবে। একজন মৃত্যু পথযাত্রী মা তোমাকে নিজের বাচ্চার দায়িত্ব দিয়ে গেছে, তাই যা করবে ভেবে করবে। মনে রাখবে, তুমি এখানে আর শুধু আহনাফ মির্জার ওয়াইফ, তুমি এখন এই মেয়ের মা। সুজানা খান থমথমে মুখে আব্বাস মির্জার মুখোমুখি বসে আছে, আর এক অদ্ভুত আক্রোশ ফুটে উঠেছে তার চেহারায়। পাখির ডানা কিভাবে ছাড়তে হয় এই আব্বাস মির্জা তা ভালো করেই জানে। তুমি কি ভেবেছিলে সুজানা? তুমি আমার আর আমার ছেলেদের বিরুদ্ধে চক্রান্ত করবে আর আমি কিছুই জানতে পারবো না? এরপর এমন কিছু করলে খান বংশের শেষ বাতিটা পর্যন্ত নিভিয়ে দেব। আক্রোশের সাথে সুজানা বলে, আমি ছেড়ে দিলেও ওপরওয়ালা ছাড় দেবে না, মনে রাখিস আল্লাহর ঘরে অন্ধকার নেই। কথাটা শেষ না হতেই আব্বাস মির্জা এক হাতে সুজানার ঘন কালো চুলের মুঠি ধরে টানতে টানতে বিছানায় ফেলে বলে, বড্ড বুলি ফুটেছে আমাকে তুই বলা। বলেই কোমরের বেল্ট খোলা নির্মমভাবে মারতে থাকে। কিন্তু সুজানা ঠোঁট কামড়ে সাপটা সহ্য করতে থাকে, কিন্তু এক সময় সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়, আর আব্বাস মির্জা তাকে সেখানে ফেলে বের হয়ে যায়। অন্যদিকে রাইসা দরজা লাগাতেই আহনাফ তার গলা চেপে ধরে। রাইসার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। রাইসার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হয়, কিন্তু তাতে বিন্দু মাত্র নজর না দিয়ে আহনাফ দাঁতে দাঁত চেপে বলে, হাউ ডেয়ার ইউ! আমার বউকে বাঞ্জা বলার সাহস তুই কোথায় পেলি? আহনাফের কথাগুলো রাইসার কানে গেলেও সে জবাব দিতে পারছে না। তার চোখ উল্টে গেছে
আর গলা দিয়ে শুধু ঘো ঘো আওয়াজ বের হচ্ছে। রাইসার উল্টানো চোখ দেখে আহনাফ নিজের রাগ নিয়ন্ত্রণ করে রাইসার গলা ছেড়ে দেয়। রাইসা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের স্বাভাবিক করার চেষ্টা করতে করতে বলে, সরি, আমি বুঝতে পারিনি সামান্য কথাতে তুমি এত রেগে যাবে। আহনাফ কোনো কথাই বলে না। আহনাফের চুপ করে থাকতে দেখে রাইসা ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। এরপর দুহাত দিয়ে গলা জড়িয়ে ধরে ঢং করে বলে, বলছি তো সরি, তবুও রাগ করে থাকবে? আচ্ছা ঠিক আছে, বলো তো কী করলে তোমার রাগ ভাঙবে? আই ক্যান ডু এনিথিং ফর ইউ। আহনাফ রাইসার হাত দুটো এক ঝটকায় সরিয়ে বলে। তুমি লিমিট ক্রস করছো। রাইসা বাঁকা হাসি হেসে বলে, বেবি, লিমিট তো আমরা আরও অনেক আগেই ক্রস করেছি। তুমি কি ভুলে গেছো আমরা একসাথে কত স্পেশাল নাইট স্পেন্ড করেছি? আহনাফ নিজের রাগটাকে সংযত করে বলে, তুমিও ভুলে যেও না তুমি এখানে কেন এসেছো। আর স্পেশাল নাইট, তুমি খুব ভালোভাবে জানো আমার কাছে ওইসবের কোনো মূল্য নেই। তুমি আর তোমার মতো সব মেয়েরা আমার কাছে ভেসে আসা মেঘ। আর মৌরিন, সেও কি ভেসে আসা মেঘ? রাইসার প্রশ্ন শুনে আহনাফ চেঁচিয়ে বলে, ডোন্ট ইউ ডেয়ার মৌরিনের সাথে নিজেকে তুলনা করার সাহস দেখিও না। ঠিক আছে, করলাম না তুলনা, তবে আমাকেও ভেসে আসা মেঘ বলো না, কারণ 2 দিন পর তোমার সাথে আমার বিয়ে। তোমাকে বিয়েটা করছি শুধুমাত্র ড্যাডের জন্য। একটা শয়তানি হাসি হেসে রাইসা বলে, আই নো বেব, তবে কি বলো তো, যে কারণেই হোক বিয়েটা হচ্ছে সেটাই যথেষ্ট। আমি বাড়ি যাবার আগে আমি মেয়েটকে বলে দিব কি কি চেঞ্জ করতে হবে। গৃহকণ্ঠে আহনাফ বলে, এ ঘরে কোনো চেঞ্জ হবে না, এটা আমার আর মৌরিনের স্মৃতি। এবার রাইসাও শক্ত গলায় বলে, বেশ, চেঞ্জ হবে কি হবে না সেটা আঙ্কেলকে ডিসাইড করতে দাও। ভাবলেশীন হয়ে আহনাফ বলে। যা খুশি করো। রাইসা আর কিছু না বলে বের হয়ে যায়। আহনাফ একটা সিগারেট বের করে জ্বালিয়ে টান দেয়। গত 2 বছরে সে এই জিনিসটা ধরেও দেখেনি, কিন্তু সাদাবের অ্যাক্সিডেন্টের পর আবারও শুরু করেছে। এরপর ফোন বের করে কাউকে একটা কল দেয়। কাজটা হয়েছে? অপর পাশ হতে হ্যাঁ বোধক উত্তর পেতেই সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যায়। ফ্লোরা ঘরে এসে আলমারি থেকে একটা কাগজ বের করে আহিয়ানের হাতে ধরিয়ে বলে, সই করো। আহিয়ান কাগজটাকে পড়ে ছিঁড়ে ফেলে। আমি কতবার বলবো তোমাকে আমি ডিভোর্স দেব না, তাই বারবার এসব ফালতু কাগজ বানানো বন্ধ করো। ফ্লোরা চিৎকার করে বলে, আমিও বলছি সইটা করে আমাকে মুক্তি দাও। বিয়েটা তুমি বাচ্চা আর জার্মানিতে থাকার আমার প্রপার্টির জন্য করেছিলে। এখন দুটি আমার হাতে, নিজের জিনিস নিজের কাছে রেখে দাও আর ডিভোর্স দিয়ে আমাকে মুক্তি দাও। আহত গলায় আহিয়ান জিজ্ঞেস করে, ফারাবিকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? কষ্ট হবে, কিন্তু মরে যাবে না। তবে যদি এখানে তোমার মতো মানুষের সাথে থাকি তবে আমি মরে যাব। একটা দীর্ঘশ্বাস ফেলে আহিয়ান বলে, 2 দিন পর। কি? 2 দিন পর আমি সই করব। ফ্লোরা অবাক হয়, কারণ আহিয়ানকে ফারাবির জন্মের পর থেকে ডিভোর্সের কথা বলে আসছে, কিন্তু সে রাজি হয় না। তার খারাপ লাগলো কিনা সে বুঝতে পারে না, তবে মনে যাই চলুক মুখে স্বস্তির ছাপ টেনে বলে, ওকে, দ্যাটস আর রিলিফ। তারিন বেগম এসেছে মেয়েকে নিয়ে যেতে, কিন্তু মরিন মায়ের সাথে যাবে না। এখন কি তুই এই সতীনে সংসার করবি? মরিন নিজেকে শক্ত করে বলে, প্রয়োজন হলে করব। মা, তুমি যদি এখানে আমাকে ফেরত নিতে আসো তবে লাভ নেই, আমি যাব না। তারিন বেগম নিজের মেয়ের এমন কথায় অবাক হয়ে বলে, কি আজে বাজে কথা বলছিস? তোর নিজে কি আত্মসম্মান নেই? মরিন নির্লিপ্ত গলায় বলে। না, নেই। তারিন বেগম যেন নিজের মেয়েকে চিনতে পারছে না। মরিন, মা, এ নিয়ে আর কোনো কথা নয়, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। একটা দীর্ঘশ্বাস ফেলে তারিন বেগম বলে, ঠিক আছে, যা ভালো মনে হয় কর। তবে একটা কথা, আমার বাড়ির দরজা তোর আর আমার নাতনির জন্য চিরকাল খোলা থাকবে। জেনিফার গভীর রাতের অন্ধকারে চুপি চুপি নিজের বাড়ির পেছনে আসে। হঠাৎ কারো আওয়াজে চমকে ওঠে। এত দেরি কেন? আমার হাজবেন্ড আর বাচ্চাগুলো ঘুমাতে দেরি করছে। আগন্তুক বলে। কাজটা হয়েছে? ইতিবাচক শব্দ বলে একটা কিছু এগিয়ে দিয়ে বলে, আমি সব কয়টা ঘরে ক্যামেরা সেট করে দিয়েছি।
আর এই পেন ড্রাইভে সব ডকুমেন্ট আছে, যা যা আপনি আনতে বলেছেন। পেন ড্রাইভটা হাতে নিয়ে আগন্তুক একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, মির্জাদের ধ্বংসের শুরু হবে এখন। কাজটা করতে কেউ দেখেনি তো, বা সন্দেহ করেনি তো? মাথা নাড়িয়ে না করে জেনিফার বলে, আমার টাকাগুলো? কালই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। সকাল সকাল ফোনের রিংটনে আহিয়ানের ঘুম ভেঙে যায়। ঘুমের ঘোরেই কলটা রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে কেউ একজন বলে ওঠে,